আসসালামু আলাইকুম সবাইকে। নাইম সিলভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজকে আমি শিখতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটি এবং সবচাইতে মজাদার চ্যাপ্টার তরঙ্গ শব্দ। চ্যাপ্টারটা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং প্রায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে। আমাকে যদি খুব সহজে প্রশ্ন করা হয় যে আমরা বোর্ড পরীক্ষা খুব সহজে কোন চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আনসার করতে পারবো, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমার তরঙ্গ শব্দ। তুমি যদি একেবারে দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো অথবা যদি আগে কোনোদিন যদি এই চ্যাপ্টারটা নাও পড়ে থাকো এবং পড়ার পরও যদি তুমি মনে করো যে না আমি আরো এটা সহজভাবে এবং বাস্তবিকভাবে বুঝতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কি আজকের ক্লাসটা তোমার জন্য। আজকের ক্লাসটা করার ফলে তোমার এই চ্যাপ্টারের যত বেসিক এবং থিওরিটিক্যাল যত বিষয় আছে, পাশাপাশি যত গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যত তোমার প্রবলেম হচ্ছে, সবকিছু সমাধান ইনশাআল্লাহ আজকের ক্লাসে তুমি পেয়ে যাবা। সো ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে পারো। তাহলে যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে তরঙ্গ শব্দ, তাহলে প্রথমত আমরা তরঙ্গ জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি তরঙ্গ জিনিসটা চিনো বা তরঙ্গ জিনিসটা কখনো দেখেছো, এই একই প্রশ্নটা যখন আমি অফলাইনে যখন ক্লাস নিই তখন যদি আমি স্টুডেন্টদেরকে একই প্রশ্নটা করি তখন তারা অনেকটা সময় স্তব্ধ হয়ে নীরবতা পালন করে এবং একই সুরে সকলে বলে ওঠে যে না স্যার আমরা কখনো তরঙ্গ জিনিসটা দেখিনি বা তরঙ্গ জিনিসটা চিনি না। আমরা কিন্তু একেবারে প্রত্যেকেই তরঙ্গ জিনিসটাকে চিনি এবং পাশাপাশি আমরা দৈনন্দিন যত কাজকর্ম আছে বা দৈনন্দিন জীবনে যত কিছু করি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তরঙ্গের ব্যবহার করে থাকি আসলে। এখন কথা হচ্ছে তাহলে তরঙ্গ জিনিসটা আসলে কি? তরঙ্গ জিনিসটা হচ্ছে খুবই সহজ একটা উদাহরণ যদি দিই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধরো তুমি তোমার ওয়াশরুমের বালতির মধ্যে তুমি যেই পানির ঢেউটা দেখতে পাচ্ছ সেটাই আসলে তরঙ্গ, অথবা তুমি সমুদ্রের মধ্যে অথবা তুমি যে পুকুরের মধ্যে যে ঢেউটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আসলে কি তরঙ্গ। আরো যদি উদাহরণ দিই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ধান ক্ষেতের যে ঢেউগুলা আছে, বাতাস দিলে যখন ধান ক্ষেতগুলা ঢেউ সৃষ্টি করে সেটাই হচ্ছে তোমার তরঙ্গ। এবং তুমি যদি একটা যদি দড়ি নিয়ে এক পাশটা যদি এইভাবে নড়াচড়া করতে থাকো সেক্ষেত্রে যে ঢেউটা সৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু তরঙ্গ। আমি যদি আরো একটা ভালো উদাহরণ দিই সেক্ষেত্রে হচ্ছে কি অনেক সময় দেখা যায় তোমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন অকেশনে দেখা যায় যে আসলে কি ডিসপ্লে অনুষ্ঠিত হয়, অর্থাৎ ঢেউ সৃষ্টি করা হয়। অর্থাৎ কি করা হয় তোমার সে একবার দাঁড়ায় একবার বসে একবার দাঁড়ায় একবার বসে, সেক্ষেত্রে একটা আসলে ঢেউ সৃষ্টি হচ্ছে। এই যে ঢেউটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে তোমার আসলে তরঙ্গ। এবং সবচাইতে আরেকটা যদি আমি রিয়েলিস্টিক যদি একটা তোমাদেরকে এবং সবসময় আমরা যেটা ব্যবহার করে থাকি এরকম যদি একটা তরঙ্গের উদাহরণ দিই সেটা হচ্ছে আসলে শব্দ তরঙ্গ। আমরা যে কথাগুলো বলছি অথবা আমি যে কথাটা বলছি সেই কথাটা যে তোমার কান পর্যন্ত অথবা অপর প্রান্তে গিয়ে যে পৌঁছাচ্ছে সেটা কিন্তু আসলে কিসের মাধ্যমে পৌঁছাচ্ছে? তরঙ্গের মাধ্যমে। অর্থাৎ শব্দটা ট্রান্সফার হচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে তরঙ্গের মাধ্যমে। আসলে যদি তরঙ্গ সৃষ্টি না হতো তাহলে কখনই কি হতো না, এই শব্দটা অপর প্রান্তে গিয়ে পৌঁছাতো না। তাহলে বুঝতে পারছো আমাদের জীবনে তরঙ্গ জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আসলে। এখন দেখো আমরা তো বাস্তবিকভাবে তরঙ্গ জিনিসটা খুব ভালোভাবে বুঝলাম, এখন আমরা দেখবো যে আসলে পদার্থবিজ্ঞান আমাদের কাছে তরঙ্গ জিনিসটাকে কিভাবে ইন্ট্রোডিউস করে। তাহলে আমরা যদি তরঙ্গের ডেফিনেশনটা যদি আগে পড়ে ফেলি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে তরঙ্গ জিনিসটা আসলে কি। এখন দেখো যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে। ঠিক আছে, আমি যদি তরঙ্গের বৈশিষ্ট্যগুলো যদি একটু ভালোভাবে আলোচনা করে ফেলি তাহলে আমার মনে হয় যে এই যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা তোমরা আরো খুব ভালোভাবে বুঝতে পারবে আসলে। দেখো সবার আগে আমি এক নম্বর যদি বৈশিষ্ট্যটা যদি তোমাদের সামনে উল্লেখ করি সেক্ষেত্রে হচ্ছে কি তোমার যে পর্যায়বৃত্ত আন্দোলন। তাহলে পর্যায়বৃত্ত আন্দোলন জিনিসটা আসলে কি? পর্যায়বৃত্ত গতি আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছি। যদি তুমি দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাসটা যদি মিস করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, দ্বিতীয় চ্যাপ্টার পাশাপাশি অন্যান্য অন্যান্য চ্যাপ্টার গুলো বেসিক ক্লাসগুলো দেওয়া আছে, চাইলে দেখতে পারো। তাহলে পর্যাবৃত্ত গতি জিনিসটা আসলে কি? সে যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই সময় পর পর অতিক্রম করে সেটাকে বলা হয় আসলে পর্যাবৃত্ত গতি। এখন দেখো তো আসলে এই যে এইটা হচ্ছে কি তোমার আসলে যদি দড়ি কল্পনা করি তাহলে এটা হচ্ছে তোমার মেইন দড়ি। তুমি যখন এক প্রান্তে ধরে যখন এইভাবে নাড়াবা তখন আসলে এটা এরকম ঢেউ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন দড়ি, এইটাই হচ্ছে তোমার এই একই দড়িটা আসলে ঢেউয়ের মাধ্যমে দেখানো হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তো এই জায়গার মধ্যে যে কোণাটা আছে এই কোণাটাই তো ওইখানে গেছে, ঠিক না? এই যে সে একবার ওইখানে যাচ্ছে আবার এখানে আসছে আবার যাচ্ছে আবার আসছে, এইটাই হচ্ছে তোমার পর্যাবৃত্ত আন্দোলন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে তরঙ্গটা সৃষ্টি হয় পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে, পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে এই তরঙ্গটা সৃষ্টি হয়। পাশাপাশি আরো হচ্ছে কি আরেকটা হচ্ছে কি তোমার সে কিন্তু কি করে না, স্থায়ীভাবে নিজেকে কিন্তু কি করে না, স্থানান্তরিত করে না।
কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। তার মানে এই যে কণাগুলোকে সে এই জায়গায় যাচ্ছে আবার এখানে আসছে, এই জায়গায় যাচ্ছে আবার এখানে আসছে, কিন্তু সে কি করছে, স্থায়ীভাবে কি স্থানান্তরিত হচ্ছে না, অস্থায়ীভাবে যাচ্ছে আবার আসছে, ঠিক না? তাহলে আমরা এইটাও বলতে পারি যে পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে তরঙ্গ সৃষ্টি হয় এবং পাশাপাশি স্থায়ীভাবে কণা স্থানান্তরিত করে না। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেকেন্ড যেই তোমার বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে শক্তি সঞ্চালিত করে, শক্তি সঞ্চালিত করে, ঠিক আছে, শক্তি সঞ্চালিত করে। তারপরে হচ্ছে কি তোমার জড় মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে যাচ্ছে, তাহলে অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন। তুমি যদি সুতাটাই যদি না থাকে, অথবা যে আমি ধান ক্ষেতের যে ঢেউগুলোর কথা বললাম অথবা পানির ঢেউগুলোর কথা বললাম, সেক্ষেত্রে যদি তোমার আসলে কি না থাকে, ধান ক্ষেত বা দড়ি বা ওই যে তোমার পানি যদি না থাকে, সেক্ষেত্রে কি কখনো তরঙ্গ সৃষ্টি হবে? কখনোই তরঙ্গ সৃষ্টি হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই মাধ্যমের প্রয়োজন আছে। আর যে তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যমের প্রয়োজন, সেই তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন, ঠিক আছে। তাহলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যেই তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হচ্ছে না সেগুলোকে আসলে কি বলে? সেই তরঙ্গকে তাড়িত চুম্বক তরঙ্গ বলা হয়। এই চ্যাপ্টারে শুধু যান্ত্রিক তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে, তাড়িত চুম্বক তরঙ্গ নিয়ে আলোচনা করা হয় নাই। তারপর আমি বলে রাখলাম যে যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে তাড়িত চুম্বক তরঙ্গ বলে। তারপর হচ্ছে কি তোমার, সেটা হচ্ছে কি তোমার তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। অর্থাৎ বেগ হচ্ছে কি, ধরো বায়ু মাধ্যমে আলাদা একটা বেগ থাকবে, তারপর হচ্ছে কি তোমার কঠিন মাধ্যমে আরেকটা, তরল মাধ্যমে আরেকটা, অন্যান্য মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের বেগ থাকতে পারে। তাহলে যদি আমি তোমাদেরকে যদি একটু ক্লিয়ার করে বলি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 0°C অর্থাৎ 273 কেলভিনের ক্ষেত্রে তোমার বাতাসে বা বায়ু মাধ্যমে হচ্ছে তোমার বেগ 330 মিটার পার সেকেন্ড, এবং হচ্ছে গিয়ে তোমার পানিতে হচ্ছে তোমার 1493 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি তোমার পারদের ক্ষেত্রে হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড। তারপর তোমার আরেকটা হচ্ছে কি তোমার লোহার ক্ষেত্রে হচ্ছে কি তোমার 5130 মিটার পার সেকেন্ড। এগুলো শুধুমাত্র কিন্তু কি, এগুলো শুধুমাত্র হচ্ছে কি তোমার 0°C অর্থাৎ 273 কেলভিনের ক্ষেত্রে, ঠিক আছে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে বেগ বাড়বে, ঠিক আছে। তারপর আরো একটা যদি আমি যদি তোমাদেরকে বৈশিষ্ট্য বলি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং তোমার হচ্ছে গিয়ে উপরিপাতন ঘটে। প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন জিনিসটা যদি খুব সহজ একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে হচ্ছে কি, তুমি যদি একটা বলকে দেয়ালের মধ্যে মারো, দেখা যাবে যে দেয়ালের মধ্যে সে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। অর্থাৎ তুমি যে প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম কোনটা, আসলে দেয়ালটা হচ্ছে কঠিন মাধ্যম, আর প্রথম যখন তুমি মারছো সেটা হচ্ছে কি তোমার কি, বায়ু মাধ্যম, ঠিক না? তাহলে হচ্ছে কি তোমার কথা, তাহলে তুমি যখন বায়ু মাধ্যম থেকে কঠিন মাধ্যমে মারতেছো, তখন কঠিন মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, এই বিষয়টাকে তোমার প্রতিফলন বলা হয়। তারপর হচ্ছে প্রতিসরণ আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তারপর যদি একটু বলি, ধরো আলো দিয়ে যদি বিষয়টা বুঝাই, ধরো বায়ু মাধ্যমে যেরকম আলোর বেগটা থাকে, পানি বা তরল মাধ্যমে গিয়ে কিন্তু বেগটা চেঞ্জ হয়ে যায়। একইভাবে তরঙ্গের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটে আসলে, যে বায়ু মাধ্যমে যেরকম তরঙ্গের বেগটা থাকে, পানি মাধ্যম বা অন্যান্য মাধ্যমে গেলে তরঙ্গের বেগটা কি হয়ে যায়, কিছুটা কমে যায় বা বেঁকে যায় আসলে। তারপর হচ্ছে কি তোমার উপরিপাতন জিনিসটা নাম শুনলে খুব কঠিন মনে হয়, কিন্তু উপরিপাতন জিনিসটা খুবই একটা সহজ একটা বিষয়। ধরো আমি তোমাকে যদি একটা সহজ উদাহরণ দিই, ধরো তোমরা আমার স্টুডেন্ট, অনেকে এখানে কি করতেছো, ধরো আমি পড়াচ্ছি, তোমরা ফাজলামো করতেছো, তারপর আমি কি করলাম, ধরো জোরে একটা ধমক দিলাম, তাহলে কি হচ্ছে, তোমাদের এই যে গল্প গুজব গুলো কি হচ্ছে, আমার ধমকের নিচ পড়ে যাচ্ছে না? এই যে বিষয়টা, এটাই হচ্ছে আসলে উপরিপাতন। আরো একটা যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে হচ্ছে কি, ধরো তোমার মন খারাপ, তুমি পুকুর পাড়ে গিয়ে কি করলে, ছোট ছোট পাথর গুলা কি করলে, পুকুরের মধ্যে ফেলতেছো। হঠাৎ একটা তুমি বড় পাথর যখন ফেললে, তখন দেখা যাবে যে ছোট পাথরের যে ঢেউগুলা, সেগুলা কিন্তু বড় পাথরের ঢেউয়ের নিচে তলানি পড়ে যাবে। এই যে বিষয়টা, সেটাকে বলা হয় আসলে উপরিপাতন। তাহলে আশা করি তোমার তরঙ্গ জিনিসটা নিয়ে আর কখনোই ঝামেলা হওয়ার কথা না, এবং খুব সহজে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে, আমরা তরঙ্গের বৈশিষ্ট্য শিখে ফেললাম, তারপর হচ্ছে কি তরঙ্গের প্রকারভেদ। এখন দেখো তরঙ্গে কয় প্রকার, তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞাটা যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, দেখো তো আমি যদি আগে বলি, এই যে তোমার তরঙ্গের কণাগুলো কোন দিকে কম্পিত হচ্ছে, এই বরাবর কম্পিত হচ্ছে না, এই বরাবর কম্পিত হচ্ছে, এবং তরঙ্গ সঞ্চালিত হচ্ছে কোন দিকে, এই বরাবর না, তাহলে এই বরাবর। দেখো তাহলে এই জায়গায় কি হচ্ছে, তোমার লম্বভাবে কম্পিত হচ্ছে না, লম্বভাবে। তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, তাকেই অনুপ্রস্থ তরঙ্গ বলে। অর্থাৎ এটা প্রস্থ বরাবর কিন্তু আপস এন্ড ডাউন হচ্ছে,
সে কিন্তু ভুলেও তার জায়গার পরিবর্তন করতেছে না, ঠিক না? তাহলে সে এই জায়গায় আপস এন্ড ডাউন হচ্ছে, এটা প্রস্থ বরাবর, ঠিক না? তাহলে এটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এখন হচ্ছে কি তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ জিনিসটা আসলে কি দেখো তো, এইটা যে সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণ সংকুচন প্রসারণ কোন দিকে হচ্ছে? দৈর্ঘ্য বরাবর হচ্ছে না, এবং পাশাপাশি অর্থাৎ এই দিকে হচ্ছে। পাশাপাশি তরঙ্গ সঞ্চালনের অর্থাৎ তরঙ্গ শক্তি কোন দিকে সঞ্চালিত করছে? এদিকে না, তাহলে দেখো তো তারা কি সমান্তরাল না? তাহলে সংজ্ঞাটা আমি এইভাবে বলতে পারি যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। একেবারে ইজি বিষয়টা। তাহলে আশা করি তরঙ্গের বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা শিখতে যাচ্ছি এর পরবর্তী টপিকস অর্থাৎ রাশিসমূহ, তরঙ্গের বিভিন্ন রাশিসমূহ। আমরা অনেক সময় কি করি যে তরঙ্গের বিভিন্ন যে রাশিসমূহ অর্থাৎ যে বিভিন্ন যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আমরা মুখস্থ করি। আসলে মুখস্থ করলে আমাদের কখনোই সব সংজ্ঞা মনে থাকবে না। আমরা যদি বুঝে বুঝে পড়ি সেক্ষেত্রে আমাদের খুব সহজে মনে থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে এগুলো মনে রাখতে পারি। তাহলে পূর্ণস্পন্দন জিনিসটা আসলে কি? পূর্ণস্পন্দন জিনিসটা হচ্ছে এই ধরো তরঙ্গস্থিত একটা কণা, এই কণাটা কি করছে? এই এই জায়গা থেকে এই জায়গায় গেছে, তারপর আবার এই জায়গায় চলে আসছে। আমি যদি বলি এই ঘটনাটাই হচ্ছে তোমার পূর্ণ স্পন্দন, এই ঘটনাটাই হচ্ছে তোমার পূর্ণ স্পন্দন। আমি কিভাবে খাতায় লিখবো সেটা হচ্ছে গিয়ে তরঙ্গস্থিত কোনো কণা অর্থাৎ তরঙ্গের মধ্যে আছে এরকম একটা কণা, তরঙ্গস্থিত কোনো কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই নির্দিষ্ট বিন্দুতে চলে আসলে সেটাকে কি বলা হয়? একটা পূর্ণ স্পন্দন বলা হয়। তাহলে পূর্ণ স্পন্দন কি মুখস্থ করার বিষয় না? তারপর হচ্ছে কি পর্যায়কাল জিনিসটা আসলে কি? পর্যায়কাল জিনিসটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন হতে যত সময় লাগে সেটাকে পর্যায়কাল বলা হয়। তারপর হচ্ছে কি তোমার কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা আসলে কি? কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সৃষ্টি হয় সেগুলোকে কম্পাঙ্ক বলে। পরবর্তী হচ্ছে কি তোমার বিস্তার। বিস্তার জিনিসটা আসলে কি? বিস্তার জিনিসটা খুবই সহজ, যে সাম্য অবস্থা হতে কোনো বিন্দু সর্বোচ্চ সরণকেই তোমার কি বলা হয়? বিস্তার বলা হয়। এই যে এই বিন্দুটা যখন এই জায়গায় আসছে এটাই হচ্ছে কি তোমার কি? সর্বোচ্চ সরণ, অর্থাৎ এটাই হচ্ছে বিস্তার। এই বিন্দুটা যখন ওই জায়গায় যাবে সর্বোচ্চ বিস্তার, ঠিক না? এই যে সর্বোচ্চ সরণ এটাকে বলা হয় তোমার কি? বিস্তার বলা হয়। তারপর হচ্ছে কি তোমার দশা। দশা জিনিসটা আসলে কি? আমরা বাস্তবিকভাবে যদি বলি তাহলে আমরা বলি না তোর লেখাপড়ার কি দশা, কি হাল, তোর চেহারার কি দশা, নিজের কি দশা, এগুলো বলি না? তাহলে পদার্থবিজ্ঞান দশাটাকে কিভাবে বলে? তাহলে আমরা একটু বাস্তবের সাথে একটু মিলিয়ে নিই। পদার্থবিজ্ঞান দশাটাকে বলে যে কোন একটা তরঙ্গস্থিত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে তোমার কি বলা হয়? দশা। তাহলে দেখো এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার আমি যদি বলি দশা কি, তাহলে তুমি বলতে পারবে যে এই বিন্দুটা সর্বোচ্চ উচ্চতায় আছে এবং তারপর কি হবে? এখন সে নিচের দিকে নামতে শুরু করবে, ঠিক না? এটাই হচ্ছে তার দশা। তাহলে এই অবস্থাটাকে বলা হয় আসলে দশা। তারপর হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক না? তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা আসলে কি? যদি আমি বলি এইরকম ভাবে যে কোন একটা পূর্ণ স্পন্দন সৃষ্টি হতে যে সময়টা লাগে এবং এই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তোমার পূর্ণ স্পন্দন বলে। অর্থাৎ যে একটা পূর্ণ স্পন্দন তৈরি হতে যদি 5 সেকেন্ড সময় লাগে, এই 5 সেকেন্ডে তরঙ্গটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এবং তরঙ্গ দৈর্ঘ্যের আমি আরো একটা সহজ ডেফিনেশন দিতে পারি যেটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে বলে আশা করি, এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা খুব সহজেই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবে। সংজ্ঞাটা হচ্ছে যে সমদশা সম্পূর্ণ দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অর্থাৎ এই কণার আর এই কণার দশা কি একই না? সেও সর্বোচ্চ উচ্চতায় আছে, সেও নিচের দিকে নামবে, সেও নিচের দিকে নামবে, তাহলে তাদের দশা একই। তাহলে এই যে দূরত্বটাকে এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন দেখো তুমি আরো সহজে বুঝতে পারো। ধরো এই বিন্দু আর এই বিন্দু পর্যন্ত কিন্তু একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এখন অনেকে বলবে যে এই বিন্দুটা তাহলে কি দোষ করছে? দেখো এই বিন্দুটা এখন কি করবে? উপর দিকে উঠবে না? হ্যাঁ, এই বিন্দুটা কি করবে? এখন নিচের দিকে নামবে, এই বিন্দুটা উপর দিকে উঠবে। তার মানে কি হচ্ছে তোমার? এইটা সাম্য অবস্থা আছে, এইটাও সাম্য অবস্থা আছে, এইটাও সাম্য অবস্থা আছে, কিন্তু এইটা এখন উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু তাদের সমাদশা সম্পূর্ণ না। তাহলে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে কি তোমার একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। আমি যখন অফলাইনে পড়াই তখন এইভাবে বুঝাই যে আসলে তোমরা উল্টা এস দিয়ে মনে রাখবে, ঠিক আছে? দেখো উল্টা এস, তাহলে এই উল্টা এস মানে হচ্ছে কি তোমার একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই জায়গার মধ্যে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে? তাহলে এই যার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তোমার একটা, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে কি তোমার তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ জিনিসটা আসলে কি? একক সময় অর্থাৎ 1 সেকেন্ডে বস্তুটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ বেগ বলা হয়। তাহলে আমি যদি এগুলো কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, কম্পাঙ্ককে ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ দ্বারা প্রকাশ করা হয়। তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এবং তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালের একক হচ্ছে গিয়ে সেকেন্ড, ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের একক হচ্ছে গিয়ে হার্জ, এবং তোমার তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এবং বেগের একক হচ্ছে, এটা সবাই জানো, মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি তোমরা যে রাশিসমূহ আর কখনোই মুখস্থ করবে না আসলে।
বুঝে বুঝে পড়বে। তো তারপরে টপিকসটা হচ্ছে তোমাদের শব্দ তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ জিনিসটা আসলে কি, আমরা বরাবরই প্রতিটা মুহূর্তে শব্দ তরঙ্গের সাথে খুব ভালোভাবে পরিচিত। কারণ হচ্ছে কি, আমরা যদি যখন কথা বলি তখন সেক্ষেত্রে যদি তরঙ্গটা সৃষ্টি না হতো, সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমাদের শব্দটা এক স্থান হতে অন্য স্থানে ট্রান্সফারই হবে না। সেই শব্দ তরঙ্গটা কিভাবে আসলে কাজ করে, ধরো আমি যখন মুখ দিয়ে যখন শব্দটা বের করছি, আমার শব্দটা সামনের যে বাতাস আছে সেটাকে কি করছে, চাপ দিচ্ছে, তখন সামনের বাতাসটা সংকুচিত হচ্ছে। এই বাতাসটা একটু পর আবার সামনের বাতাসটাকে চাপ দিচ্ছে, তখন সে প্রসারিত হচ্ছে, সামনের বাতাসটা সংকুচন হচ্ছে। এইভাবে আমাদের শব্দগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি হয়, ট্রান্সফার হয় আসলে। তাহলে শব্দের ক্ষেত্রে অবশ্যই তরঙ্গ সৃষ্টি হতে হবে। তরঙ্গ সৃষ্টি না হলে কখনোই শব্দটা কি হবে না, অন্য প্রান্তে গিয়ে পৌঁছাবে না আসলে। তাহলে আমরা যদি শব্দ তরঙ্গের যদি কিছু বৈশিষ্ট্য যদি আলোচনা করি, তাহলে আমাদের কাছে শব্দ তরঙ্গটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি। তাহলে দেখো, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য প্রথমত আছে তোমার কম্পনের ফলে শব্দ তৈরি হয়। কম্পন না হলে তোমার শব্দ তৈরি হবে না। ধরো তুমি যখন কথা বলো বা আমরা যখন কথা বলি, এই জায়গায় ধরো একটা কম্পন সৃষ্টি হয়, কিন্তু তুমি একটু জোরে এটাকে চাপ দিয়ে ধরে রাখো, দেখো তোমার কথা বলার স্টাইলটা কি হয়ে যাবে বা কথা বলার সাউন্ডটা কমে যাবে। আরো যদি বেশি জোরে চাপ দাও তাহলে আরো কমে যাবে। আরো যদি বেশি জোরে চাপ দাও তাহলে একবার কথা অফ হয়ে যাবে, তুমি একেবারে উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এত জোরে চাপ দেওয়া যাবে না। শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, অবশ্যই একটা যান্ত্রিক তরঙ্গ। আমরা একটু আগে পরে আসছি যে যান্ত্রিক তরঙ্গ হলো কি, যে তরঙ্গের সৃষ্টির জন্য কি হয়, মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে শব্দের ক্ষেত্রে মাধ্যমটা আসলে কি, শব্দের ক্ষেত্রে মাধ্যমটা হচ্ছে বায়ু। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, আমরা যে এই যে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গটা বললাম না, সেক্ষেত্রে হচ্ছে কি আমি যত উদাহরণ দিয়েছি সবগুলো হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। এবং শুধুমাত্র শব্দ তরঙ্গ, এবং পাশাপাশি হচ্ছে কি তোমার স্প্রিং এর যে তরঙ্গ আছে না, স্প্রিংটা যদি তুমি টেনে ছেড়ে দাও সেক্ষেত্রে কি হয়, একবার সংকুচিত প্রসারণ সংকুচিত প্রসারণ, এই যে বিষয়টা, এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এটা একটা অনুদৈর্ঘ্য শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ। তারপর হচ্ছে কি তোমার 4 নাম্বার হচ্ছে কি, শব্দ তরঙ্গ অবশ্যই মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। মাধ্যমটা যদি কঠিন হয় তাহলে সবচেয়ে বেশি হবে শব্দের মান, এবং যদি সেটা তরল হয় তাহলে কঠিন থেকে কম, এবং যদি বায়বীয় মাধ্যম হয় সেক্ষেত্রে আরো কম হয়ে যাবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক, অর্থাৎ বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এই ইকুয়েশনটা থেকে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে v2/v1 সমান √t2/t1। এই সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ, তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করতে যাও অথবা এই চ্যাপ্টারের সৃজনশীল সলভ করতে চাও, তাহলে দেখবে প্রায় প্রত্যেকটা সৃজনশীলের মধ্যেই তোমার এই সূত্রটা লাগে। তাহলে আমি যদি এই সূত্রটা যদি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, আসলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার, যে যদি এটা বেসিক ক্লাস, দেখো v1 এর মানটা মুখস্থ 330 মিটার পার সেকেন্ড, এবং t1 এর মানটাও তোমার মুখস্থ 273 কেলভিন, এবং টি2 জিনিসটা আসলে কি, টি2 জিনিসটা হচ্ছে কি তোমার যে তাপমাত্রাটা দেয়া থাকবে সেটা তুমি কেলভিনে নিয়ে বসাবা। ঠিক আছে, আর ভি2টা হচ্ছে কি যে তাপমাত্রা দেয়া থাকবে সেই তাপমাত্রায় ব্যাগটা তুমি বের করতে হবে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখছো, যদি কিছুটা হলেও তুমি বুঝতে পারো এবং তোমার যদি উপকার হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো। এবং আরো একটা জিনিস জানাতে যাচ্ছি, আমার বর্তমানে পদার্থবিজ্ঞান পেইড কোর্সে বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে, চাইলে ভর্তি হতে পারো। ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট সেই পেইড কোর্সে এনরোল করে ফেলেছে, চাইলে তুমিও এনরোল করতে পারো। তাহলে আশা করি শব্দ তরঙ্গ এবং শব্দের যে তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তোমার কাছে একেবারে ক্লিয়ার। এখন আমরা শিখতে যাচ্ছি সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ জিনিসটা আসলে কি, যে তরঙ্গের পর্যায়বৃত্ত এবং নিয়মিত তরঙ্গের সৃষ্টি হয় এবং পাশাপাশি যে শব্দটা আমাদের কাছে শ্রুতিমধুর মনে হয়, সেটাই হচ্ছে আসলে তোমার সুরযুক্ত শব্দ। এক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া পেলাম। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি তোমার পর্যাবৃত্ত হতে হবে, নিয়মিত হতে হবে এবং পাশাপাশি সুরযুক্ত হতে হবে। যদি এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা যদি মিসিং হয়, সেক্ষেত্রে কি হবে না, সেটা সুরযুক্ত শব্দ হবে না। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, সেক্ষেত্রে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরো কারো একজনের কথা অন্য আরেকজনের কাছে ধরো খুবই সুন্দর মনে হয়, অথবা তার খুবই বিচ্ছিরি কণ্ঠ বা বিচ্ছিরি কথাবার্তাগুলো তার কাছে শ্রুতিমধুর মনে হয়, তাহলে তার দিক থেকে কিন্তু কি হয়, তার দিক থেকে সেইটাকে সুরযুক্ত শব্দ বলতে পারে। কিন্তু আমরা কি সেটাকে সুরযুক্ত শব্দ বলতে পারবো? অবশ্যই না। কারণ হচ্ছে কি তার কাছে এই বিচ্ছিরি শব্দগুলো বা বিচ্ছিরি কণ্ঠটা তার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমাদের কাছে এই যে ক্রাইটেরিয়া গুলো আছে, পর্যাবৃত্ত, নিয়মিত এবং শ্রুতিমধুর, এই যে কোনো একটা যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কাছে সেটা সুরযুক্ত শব্দ হবে না। যার কাছে হচ্ছে তার কাছে হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে আমাদের কাছে সেইটা সুরযুক্ত শব্দ না। আশা করি সুরযুক্ত শব্দটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
এখন আমরা শিখতে যাচ্ছি এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে প্রতিধ্বনি। আসলে তাহলে প্রতিধ্বনি জিনিসটা আসলে কি? আমি যে এখন কথাগুলো বলছি, এই কথাগুলো কি হচ্ছে, শব্দগুলো অপর প্রান্তের দেয়ালে গিয়ে প্রতিফলিত হয়, আবার আমার কাছে ফিরে আসছে। এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রতিফলন। এবং ফিরে আসার পর সেই শব্দটা যদি আবার আমার কানে আসে, সেই শব্দটাই হচ্ছে, যে শব্দটা আবার আমার কানে আসে সেটাই হচ্ছে আসলে প্রতিধ্বনি। অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে এই শব্দের পুনরাবৃত্তি করে, সেটাই আসলে হচ্ছে কি তোমার প্রতিধ্বনি। আমি যদি খুব সহজ একটা উদাহরণ দিই, ধরো তোমার এটা হচ্ছে গিয়ে একটা বড় পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালে, বা পাহাড়ের উচ্চতায় গিয়ে উঠলে, অথবা খুব বড় একটা বিল্ডিং এর সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করলে, অর্থাৎ ধরো জোরে তুমি চিৎকার করলে আনিশা, তাহলে সেক্ষেত্রে কি হবে আসলে, যে আনিশা নামটা বারবার রিপিট হতে থাকবে, ঠিক না? এইভাবে বারবার যে রিপিট হচ্ছে, এই যে শব্দটা রিপিট হচ্ছে বারবার, এটাই হচ্ছে তোমার আসলে কি প্রতিধ্বনি। তাহলে আমরা কি সকল প্রতিধ্বনি শুনতে পাই? সেক্ষেত্রে যদি আমরা যুক্তির ভিত্তিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি অবশ্যই আমরা প্রত্যেকটা প্রতিধ্বনি শুনতে পাই, কিন্তু আলাদা করতে পারি না যে আসলে এটা কি মূল শব্দ নাকি এটা হচ্ছে প্রতিধ্বনি। আমরা আলাদা করতে পারি। শ্রাব্যতার পাল্লাটা হচ্ছে তোমার 0.1 সেকেন্ড, ঠিক আছে? 0.1 সেকেন্ড, অর্থাৎ মূল শব্দ এবং প্রতিধ্বনির মধ্যে যদি পার্থক্য, সময়ের পার্থক্যটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয়, সেক্ষেত্রে আমরা প্রতিধ্বনি যদি শুনিও, সেক্ষেত্রে আমরা মূল শব্দ এবং প্রতিধ্বনিটা আলাদা করতে পারি না, কোনটা মূল শব্দ কোনটা প্রতিধ্বনি আসলে, ঠিক না? এবং যদি সময়টা যদি এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমরা আলাদা করতে পারি, ও আচ্ছা এটা মূল শব্দ আর এটা হচ্ছে কি তোমার প্রতিধ্বনি, ঠিক না? আমরা যখন 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় যখন এটা শুনি, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে না, আমরা একটা শব্দই শুনছি, অর্থাৎ মূল শব্দটাই শুনেছি, ঠিক না? সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রাব্যতার পাল্লা অর্থাৎ শ্রাব্যতার মান কত হতে হবে? 0.1 সেকেন্ড হতে হবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে তাহলে দূরত্বটা কত আসলে? তাহলে আমরা জানি শব্দের বেগ হচ্ছে সমবেগ, তাহলে সমবেগের সূত্র কি জানি আমরা, s=vt না? তাহলে দেখো কি হয়, শব্দটা এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে প্রতিফলিত হয় আসলে। তাহলে ডি দূরত্ব অতিক্রম করলো, তারপর আবার তোমার কাছে ফিরে আসে, সেটা হচ্ছে আরেকটা ডি, তার মানে কি 2d। আমরা যদি এস না লিখে লিখি ডি, তাহলে কয়টা ডি অতিক্রম করলো? 2d। তাহলে মেইন সূত্র হচ্ছে তোমার এইটা, 2d সমান ভিটি। তাহলে যদি আমি যদি সূত্রটা দিয়ে যদি তোমার সর্বনিম্ন দূরত্বটা যদি বের করি, তাহলে হচ্ছে কি তোমার ডি ইজিক্যাল টু ভিটি বাই 2, ঠিক না? সর্বনিম্ন কিন্তু বের করতেছি, তাহলে সর্বনিম্ন আমরা জানি ব্যাগের মানটা কত? 330, আর সময়টা হচ্ছে 0.1 ভাগ 2, তাহলে দেখবে 16.5 মিটার হবে। তার মানে আমরা কি পেলাম? সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে তোমার 16.5, সর্বনিম্ন সময়টা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে? 0.1 সেকেন্ডের চাইতে কম হলে তুমি শব্দ শুনতে পারবে না, পাশাপাশি 16.5 মিটার চাইতে কম হলেও তুমি প্রতিধ্বনিটা শুনতে পাবে না, এর চাইতে বেশি হলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে কি এই চ্যাপ্টার আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি তোমার সূত্র প্রয়োগের অভিনব ট্রিক্স গুলো। এখন আমরা সেগুলো দেখবো, আসলে কোন সময় তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে। দেখো, সবার আগে হচ্ছে কি তোমার বি ইজ ইকুয়াল টু কি? বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এই ক্ষেত্রে বি দ্বারা বোঝাচ্ছে তোমার বেগ, ঠিক আছে? আর এটা দ্বারা কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এটা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এখন দেখো, আর এইগুলো আমি সবার আগে বলে দিচ্ছি যে এই দুটো হচ্ছে যখনই তোমার কোনো প্রশ্নের মধ্যে প্রতিধ্বনি কথাটা উল্লেখ থাকবে, তখনই এই সূত্র মাস্ট লাগবেই লাগবে, ঠিক আছে? ধরো তোমার যখন প্রতিধ্বনি শোনা যাবে কিনা, সেক্ষেত্রে তুমি দুইটা জিনিস দিয়ে বের করতে পারবা। যদি সময় দেওয়া থাকে, তাহলে তুমি দূরত্ব বের করে দেখবা যে আসলে 16.5 এর চাইতে কম না বেশি। যদি 16.5 এর চাইতে কম হয়, সেক্ষেত্রে বলবা প্রতিধ্বনি শুনতে পাবে না, আর যদি বেশি হয় সেক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি তোমার দূরত্ব দিয়ে দেয়, তখন তুমি টাইমটা বের করবে। সময়টা যদি দেখো 0.1 সেকেন্ডের চেয়ে কম, সেক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে না, আর যদি বেশি হয় সেক্ষেত্রে শোনা যাবে। এই ক্ষেত্রে তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার বেগের মানটা দিয়ে দেয় না, তোমার তাপমাত্রা দিয়ে দেয়। যদি তাপমাত্রা দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি কি করতে পারবে? এই সূত্র ব্যবহার করে তুমি বেগের মানটা বের করে এখানে বসাতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতিধ্বনি বললেই এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার যদি প্রতিধ্বনি না বলে, সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে বেগের সূত্র হচ্ছে কি তোমার এইটা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি উল্লেখ থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কম্পাঙ্কের ক্ষেত্রে তোমার হচ্ছে এই সূত্র এবং এই সূত্র। যদি পর্যায়কাল উল্লেখ থাকে, তাহলে এই, আর যদি পর্যায়কাল উল্লেখ না করে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি এই কম্পাঙ্ক আবার পর্যায়কালের একই, এই দুইটা একই সূত্র, ঠিক আছে? তারপর দেখো, তারপর হচ্ছে কি আরো দুইটা সূত্র রয়ে গেছে, এগুলো হচ্ছে দোলনকালের সূত্র, ঠিক না? দোলনকালের ক্ষেত্রে তোমার দুইটাই সূত্র একবারে ইজি। যদি তোমার কোনো ক্ষেত্রে কে দ্বারা বোঝানো হয় তোমার আসলে ধ্রুবক, এবং এম দ্বারা বোঝানো হয় ভর। যদি কোনো বস্তুর ভর এবং ধ্রুবকের মান দিয়ে দেয়, অথবা ভর দিয়ে দেয়, অথবা এই দুইটার মধ্যে যে কোনো একটা মান যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি বুঝবে যে আসলে দোলনকালের ক্ষেত্রে এই সূত্র হবে। আর যদি কোনো ক্ষেত্রে যদি তোমার দৈর্ঘ্যের মানটা দিয়ে দেয়, তখন দোলনকাল যদি বের করতে বলে, তাহলে এই সূত্র। তাহলে আশা করি কোন সূত্রটা কখন তুমি অ্যাপ্লাই করবে খুব সহজে বুঝতে পেরেছো। ক্লাসটা এতক্ষণ মনোযোগ সহকারে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।